ওকে, তো আমরা শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছ, তাই তো? জি স্যার। জি স্যার। আমরা গত ক্লাস পর্যন্ত টু দ্য লাইট হাউস পড়েছিলাম। আজকে আমাদের সানস অ্যান্ড লাভার্স এটা নেওয়ার কথা আছে। তো কী অবস্থা? সানস অ্যান্ড লাভার্স নিশ্চয়ই শেষ করেছো সবাই, তাই তো? যদিও গত 4 তারিখে শেষ করার কথা ছিল। তো আজকে আমরা এটার সামারি, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস সহ যেগুলো মোটামুটি আলোচনা করা যায় আমরা আজকে আলোচনা করব। তো কারা কারা এটা পড়ে শেষ করতে পেরেছ শুনি একটু। স্যার টেক্সট পড়তে শুরু করেছিলাম স্যার, শেষ করতে পারিনি স্যার আমি এখনো। ওটা টেক্সটটা বিশাল বড়। হ্যাঁ, কেউ শেষ করতে পারোনি? স্যার আমার এখনো 3টা চ্যাপ্টার বাকি আছে। এখনো 3টে চ্যাপ্টার বাকি। আচ্ছা, আর আর অনেকে তো শুরুই করনি নাকি? আর অনেকে তো টেক্সটই কেননি নাকি? হুম। তো কী অবস্থা বলো তোমাদের? পড়াশোনার অবস্থা কি? ক্লাসে উপস্থিতি কিন্তু তোমাদের অনেক কম দেখতেছি ইদানিং। হ্যাঁ, কিছু বলছি না অবশ্য, কিন্তু ক্লাসে উপস্থিতি খুব কম। মনে হয় তোমরা নিজেরা নিজেরাই পড়তে পারতেছো নাকি, এরকম কিছু? অবশ্য নিজে পড়তে পারার যথেষ্ট অ্যাবিলিটি তোমাদের এখন হয়ে গেছে, ক্লাস না করলেও চলে। অযথা তোমরা টাকা পয়সা নষ্ট করতেছো। হুম, বলো। এমনটা না স্যার, স্যার যারা ক্লাস করে স্যার ওরা স্যার প্রতিদিনই করে স্যার, আর হ্যাঁ। যারা করে না স্যার স্যার আসে যায় স্যার। তবে স্যার যারা স্যার রেগুলার করে স্যার 20-22 জন স্যার, ওরা স্যার সবসময় স্যার থাকে স্যার। হুম হুম হুম। এখন স্যার এটাই বাকি স্যার যে স্যার, আসলে এটা এই বাকি যে যে স্যার 20-22 জন পড়া থাকে লাগবে কিনা স্যার, এটা আসলে স্যার আমরা স্যার বলতে পারতেছি না স্যার। হ্যাঁ হ্যাঁ। তবে এই স্যার জন্যই আমাদের আসলে স্যার আর কি। আপনাকে স্যার লাগবে স্যার, এটাই হচ্ছে স্যার কথা স্যার। এই জন্যই স্যার আমরা স্যার থাকার চেষ্টা করি স্যার, আচ্ছা, ফার্স্ট থেকে স্যার শেষ পর্যন্তই স্যার। তো স্যার দেখি। আবার অনেক কিছু আছে, এজন্য হয়তো অনেকে পড়ছে স্যার। ইমপ্রুভ আছে, তাই তো? হ্যাঁ, জি সেটাও স্যার। একটা কারণ হতে পারে, কিন্তু তারপরেও অনেক দিন ধরেই ক্লাসে উপস্থিতি কম। হ্যাঁ, না স্যার, অনেকদিন ইমপ্রুভ ধরেই। তো স্যার হয়তো স্যার এই 1-2 দিনই স্যার। আমি স্যার আপনার স্যার বলার পরে স্যার অনেকদিন স্যার নোটিস করলাম যে স্যার 25 জন স্যার কিংবা স্যার 27-28 জনের স্যার বেশি স্যার থাকে না স্যার। আচ্ছা, সমস্যা নেই, একবার আমি। স্যার বলতে উঠেছিলাম, পরে স্যার আবার বলি নাই স্যার, হ্যাঁ। যে অন্যরা কি মনে করে। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, ওটা নিয়ে আর কথা বলবো না, কারণ তোমরা ফোর্থ ইয়ারে উঠে গেছো, এখন আর বকাঝকা করা, স্যার, এগুলো করা আসলে আর মানায় না। এখন তোমরা তোমাদের বিষয়ে যথেষ্ট সচেতন হয়ে গেছো, কি করা লাগবে কি লাগবে না তা তোমরা অলরেডি জানো। কারণ এই বয়সে তুমি যদি এখন চাকরি করো, তুমি একটা কি বলবো দায়িত্বশীল ব্যক্তি হয়ে যাবা, তাই না? সেই পর্যায়ে তুমি চলে এসেছো। এখানে আসলে আর বলার কিছু লাগে না, এখন তোমাদের জীবনটা তোমরা যেভাবে গ্রহণ করবা। তো আশা করি তোমরা সানসান লাভার্সটা পড়েছো, যারা পড়েছো ভালো, সামারি হোক ইয়ে হোক, কিন্তু আমাকে যেহেতু শেষ করতে হবে, এই জন্য আমি চাচ্ছি যে এখন আমাকে তো আমার সামারিটা একটু আলোচনা করতে হবে, কারণ অলরেডি এখানে আর একটা মনে হয় বাকি আছে, তাই না? দ্য গ্রাস ইজ সিঙ্গিং, এটা বাকি আছে। জি স্যার। আচ্ছা, তা ওটা আমি কিছুদিনের জন্য দিয়ে দিব। আর সানসান লাভার্স শেষ করে আমরা পরবর্তীতে আমেরিকান লিটারেচারের ওখানে দ্য দ্য হেয়ারি এইফ এটা পড়ব। যেমন এখানে দুটো নভেল আছে, দ্য সান অলসো রাইজেস এবং হচ্ছে বিলাভড। এই দুটো আবার নভেল, এই দুটাও তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে? মোটামুটি ফোর্থ ইয়ারে আসলে পড়ানোর মতো কিছু নাই, বুঝতে পেরেছ? ফোর্থ ইয়ারে পড়ানোর মতো কিছু নাই, পড়িয়ে নেওয়ার কিছু আছে। হ্যাঁ, তোমাদেরকে পড়িয়ে নেওয়া বা পড়ানো, এটার হচ্ছে সময় হচ্ছে ফোর্থ ইয়ার। এখানে এত বড়, যেমন ইলিয়াড বড় একটা টেক্সট, তাই না? তারপর হচ্ছে বাকি ফ্রগস আছে, আগাম মেমদান, এগুলো তো ড্রামা আমরা পড়তে পারবো, কিন্তু দেখাচ্ছে যে নভেল অনেকগুলো, সেগুলো তো আমাদেরকে নিজে থেকে না পড়লে আসলে স্যারের পড়িয়ে দেওয়া সম্ভব না। এটা আমাদের সময় ঘটেছিল, তোমাদের সময়ও ঘটবে। তো এই জন্য নিজেরা যদি একটু সময় করে না পড়ো, তাহলে আসলে এই এই সাবজেক্টগুলোতে একটু খারাপ হয়ে যাবে, কোশ্চেন আনসারের সাথে রিলেট করতে পারবা না, অনেক সময় বুঝতে পারবা না, এই জিনিসগুলো ঘটবে আর কি। তো যাই হোক, তো আশা করি পড়তেছো। এরপরে
আমি মোটামুটি এখন যেহেতু সানস অ্যান্ড লাভার্স নিয়ে আলোচনা করব, তোমাদের পরবর্তী নভেলটা আমি দ্য গ্রাস ইজ সিঙ্কিং এটা দিয়ে দিলাম, মোটামুটি একটু পড়বা। একটা বিষয় কি, যদিও মনে হচ্ছে সময় কম, কিন্তু পড়লে পারে যদি কেউ ধারাবাহিকভাবে পড়ে তো প্রত্যেকটা টেক্সট পড়ার মতো যথেষ্ট সময় কিন্তু মোটামুটি আছে। মানে অনার্স লেভেলে যেভাবে পড়াশোনা করা লাগে সেইভাবে যদি পড়াশোনা করো, আর যদি মনে হয় যে না অনার্স মানেই পড়াশোনা করব না, এত পড়াশোনা কেউ করে, এটা যদি হয় তাহলে আর কিছু বলার নাই, সেক্ষেত্রে আর কিছুই বলার থাকে না, হ্যাঁ কিছুই বলার থাকবে না। ওকে, তাহলে টু দ্য লাইট হাউস আশা করি সবাই মোটামুটি বুঝেছো বা পড়েছো নাকি? হুম। জি এবং স্যার। যে থিমেটিক আইডিয়াগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে শিটটা দিয়েছি সেই শিটটা আবার তোমরা একটু পড়ে নিবা। আর টেক্সটটা যদি যারা পড়েছো তারা আশা করি বুঝতে পেরেছো আরও ভালো করে, আর যারা পড়োনি তারা অন্তত একটু এখনও যদি না পড়ে থাকো তো ডিটেল যে সামারিটা আছে, ডিটেল সামারিটা তোমাদের বই থেকে বিশেষ করে, হ্যাঁ বই থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, কারণ আমি যেগুলো দিয়েছি আমার তো হচ্ছে শর্ট সামারি, খুবই সংক্ষিপ্ত আকারে প্লটটাকে আলোচনা করা। এখানে মানে যে সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো, যে ডেভেলপমেন্টগুলো, সেগুলো নিয়ে কথা বলতে গেলে টেক্সট ছাড়া সম্ভব না। ওকে, তা আমরা মনে করলাম যে লাইট টু দ্য লাইট হাউস তোমাদের পড়া হয়েছে। আচ্ছা, আর মডার্ন ড্রামার অলরেডি কোশ্চেনগুলো আমি দিচ্ছি। দ্য কেয়ারটেকারের পার্ট এ বি দেওয়া হয়েছে, আজকে পার্ট সিটা দিতে পারিনি কারণ আমি জার্নিতে ছিলাম, মোটামুটি প্রতি সপ্তাহে তো আসতে হচ্ছে, আজকে মেহেরপুরে আসছি, এই জন্য আর ওটা দিতে পারিনি, কালকে যদি পারি তো দিব। স্যার কেয়ারটেকার যে ডিটেইলস সামারিটা মনে হয় দেওয়া হয়নি স্যার। আচ্ছা, হতে পারে যে হয়তো বা দেওয়া হয়নি। স্যার আপনি রাগ করে দিয়েছিলেন না তো? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দেখি ওটা দেওয়ার চেষ্টা করব। তো আমি ধারাবাহিকভাবে এখন তোমাদের কোশ্চেনগুলো একটু দ্রুত দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের নিয়ে এখন নেক্সট টেনশন, থার্ড ইয়ার তো মোটামুটি শেষ করেছি, এখন বাকিটা তোমাদের নিয়ে। বাকি সবারই গোছানো আছে, তবে ফার্স্ট ইয়ারে নিয়ে আরেকটা টেনশন, ওদের তো সিলেবাসই এখনও ঠিক হচ্ছে না। সিলেবাস ঠিক হলেও প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা ঠিক হচ্ছে না, মার্কিং ক্রাইটেরিয়া কেমন হবে সেটা ঠিক হচ্ছে না, কারণ অলরেডি ওদের 5-6 মাস চলেই গেল, অদ্ভুত পরিস্থিতি চলতেছে। আচ্ছা, স্যার ফেব্রুয়ারিতে আমাদের ফর্ম ফিল আপ। হ্যাঁ, তো ওরকমই হতে পারে। যদি হয় তাহলে মনে করো যে ফর্ম ফিল আপ হওয়ার 1 মাসের মধ্যেই মনে করো পরীক্ষার একটা ইয়ার চলে আসে, ঠিক আছে? তো এই জন্য খুবই মানে কি বলবো, আন্তরিকতার সহিত পড়াশোনা করতে হবে, দেরি করা যাবে না। আচ্ছা, সানস অ্যান্ড লাভার্স, গলার ভয়েসটাও একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু ঠান্ডা লেগে গেছে, তো সমস্যা হলে একটু ঠিক করে নিবা। আচ্ছা, তো সানস অ্যান্ড লাভার্স রাইটার হচ্ছেন ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্সের ফার্স্ট ইয়ারে কি আমরা কোনো কবিতা পড়েছিলাম, কোনো রাইটিং জি পড়েছিলাম? স্যার, আমরা করেছিলাম। নাম কি ছিল? স্যার ড্রিম নিয়ে একটা কোনো কবিতা ছিল হয়তো বা, না, খেয়াল নেই অবশ্য। পিয়ানো ছিল পিয়ানো না? ছিল, হ্যাঁ পিয়ানো, দ্য পিয়ানো। ও স্যার হ্যাঁ, ওনার জি স্যার, জি স্যার, আচ্ছা, পিয়ানো। ওই পিয়ানো কবিতাতে আমরা কি দেখেছিলাম বলো? যে সেখানে একটা ছোট বাচ্চা এবং তার মায়ের, তাই তো, মধ্যে যে একটা মাদারলি অ্যাফেকশন বা চাইল্ডিশ যে মায়ের প্রতি ভালোবাসা বা একটা অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু আমরা দেখেছিলাম। এবং কবি এটা কখন ফিল করেছেন, ওই ছোটোবেলাতেই নাকি বড় বয়সে এসে বলো? বড় হয়ে। তা তিনি মাকে নিয়ে লিখলেন, বাবাকে নিয়ে লিখলেন না কেন? বাবা নিয়ে কি সমস্যা হয়েছিল বলো? বাবাকে নিয়ে তো তিনি লিখলেন না, তিনি লিখলেন কাকে নিয়ে বলো? মাকে নিয়ে। মাকে নিয়ে। মাকে নিয়েছে, তার মানে তার মায়ের প্রতি ভালোবাসা বা অ্যাটাচমেন্টটা একটু বেশি বাবার থেকে, ঠিক আছে? জি এখানে যে নভেলটা আমরা পড়ব, নভেলটাতেও ঠিক এইরকমই একটা সেন্স আমরা পাবো, যে সন্তানদের সাথে, বিশেষ করে ছেলেদের সাথে মায়েদের মানে কি অ্যাটাচমেন্টটা একটু বেশি থাকে, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে মেইনলি এখানে আলোচনা, সাইকোলজিক্যাল যে ইনসাইট এখানে দেখানো হয়েছে সেইটাই এখানে আমরা পাবো। মানে নভেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা নভেল, এবং এখানে মাদার ফিক্সেশন বলে একটা শব্দ আছে, ঠিক আছে, বা ইডিপাস কমপ্লেক্স বলে একটা থিওরি আছে,
সে থিওরির ব্যবহার আমরা এই নভেলে মেনলি পাবো। এবং এটার মাধ্যমে দিয়ে আমরা কী বুঝবো, যেমন এমনটা হয় না যে মারা যখন তার সন্তানদের বিয়ে দিয়ে দেয় তখন তারা মনে করে আমার সন্তানটা এবার পর হয়ে গেল, নাকি? হ্যাঁ, জি স্যার। বৌমা আমার জি জি সন্তানকে স্যার, পুরো ছেলে কেড়ে নিয়েছে। ছেলেকে বিয়ে দেওয়ার পরে বিশেষ করে স্যার। হ্যাঁ হ্যাঁ, যে ছেলে আমার পর হয়ে গেল, আর ছেলেকে আমি পাবো না। এই জন্য অধিকাংশ শাশুড়িরা তাদের বৌমাদের প্রতি কেমন হয় বলো, শত্রু ভাবাপন্ন একটা মনোভাব পোষণ করে, যেন বৌমা মানে হচ্ছে কঠিন জাজমেন্টাল। হ্যাঁ, মানে যেন শত্রু, এটা যেন বাড়ির একটা শত্রু, তার সন্তানকে তারা কেড়ে নিচ্ছে, এরকম একটা ভাব কিন্তু তৈরি হয়। তো এই নভেলেও আমরা তার মানে ব্যাপারগুলো একটু খেয়াল করব, যেখানে এমনটাই ঘটেছে। হ্যাঁ, তো দেখো আমরা যদি ইন্ট্রোডাকশনটা একটু পড়ি, এখানে আমরা একটু খেয়াল করতে পারবো। দেখো, ডেভিড হার্ভার লরেন্স, ওয়ার্ডলি নন অ্যাজ ডিএইচ লরেন্স, তিনি কি করেছেন দেখো, হিজ ফিকশন, পোয়েট্রি হোক, এসে হোক বা ট্রাভেল রাইটিং হোক, সব কিছুতেই তিনি মানে যে বিষয়টা নিয়ে খুঁজতে চেয়েছেন সেটা হলো দ্য কোয়েস্ট ফর পার্সোনাল ট্রুথ, ইমোশনাল ইন্টেন্সিটি অ্যান্ড স্পিরিচুয়াল লিবারেশন, এই ব্যাপারগুলো। তাহলে পার্সোনাল ট্রুথ, ইমোশনাল ইন্টেন্সিটি, ইমোশন, হ্যাঁ, আমরা পিয়ানো কবিতার যেটা আমরা পেয়েছিলাম। এছাড়াও লরেন্স ওয়ার্ক দেখো রেসিস্ট ইজি ক্যাটাগরাইজেশন সম্ভব না। হি ওয়াজ আ রিয়েলিস্ট অ্যান্ড ভিশনারি অ্যান্ড আ মডার্নিস্ট অ্যান্ড এন্টি মডার্নিস্ট, তিনি মডার্ন থিওরিও দিয়েছেন আবার এন্টি মডার্ন থিওরিও দিয়েছেন। এবং বিশেষ করে আন্ডারস্ট্যান্ডিং হিজ লাইফ ইজ এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ডিং দ্য থিমস অফ ক্লাস কনফ্লিক্ট, সেক্সুয়াল টেনশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডমিনেশন। এই জায়গাগুলো আমরা এই নভেলে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে সেক্সুয়াল টেনশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডমিনেশন, আরেকটা হচ্ছে কি দ্য সার্চ ফর অথেন্টিক হিউম্যান রিলেশনশিপ, হ্যাঁ, যে হিউম্যান রিলেশনশিপগুলো অথেন্টিক কেমন হয়, রিলেশনশিপগুলো আসলে কেমন, যে সন্তানকে আমরা জন্ম দিলাম, মনে করো মায়েরা যে সন্তান জন্ম দিল, হাওয়া মানে কোথা থেকে যেন একটা সন্তান আসলো, তাই না? তার শিকড়টা কোথায় বলো? তার শিকড়টা হচ্ছে মায়ের গর্ভ থেকে। পৃথিবীর আর কোথাও কি তার শিকড় আছে বলো একটা সন্তানের? বলো। না স্যার। তাহলে আমরা যদি আমাদের উৎপত্তির কথা একটু পিছনে গিয়ে ভাবি, তাহলে শিকড় খুঁজতে 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 আমরা আমাদের পরিবার পাবো। বিশেষ করে আমি আমার মা বা আমার বাবা বা এই পরিবারটাকে পাবো, যেদের কাছ থেকে আমরা মেনলি এসেছি। এবং মোটামুটি যখন আমরা ছোট থাকি তখন বাবা মা দুইজনই হোক বা এক বাবা হোক বা মা হোক আমাদেরকে ভালোবাসেন। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে উঠি, তাহলে যে মায়ের গন্ধ একসময় এত ভালো লাগতো, সে মায়ের গায়ের গন্ধটা আর এখন আর ভালো লাগে না। লাগে বলো? তখন কেমন জানি মা বাবাদেরকে নিজেদের শত্রু বলে মনে হয়। নিজের চিন্তা ভাবনার বিপরীতে গেলেই তাদেরকে আমরা ডিপ জল, হ্যাঁ, তারপর হচ্ছে কি, হ্যাঁ, ডিপ জল, আর কি কি আছে জানো? আমাদের ভিলেনগুলো ছিল কে কে? ডন, হ্যাঁ, নিশা। রাজীব, মিশা, এইগুলো করে দিই আর কি। হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা বাইর হতে শুরু করি, বন্ধু বান্ধবদের কাছে আমরা প্রিয় হয়ে যাই, এবং সেই বন্ধু আমাদের কাছে প্রিয় হয় যে আমাদের মতো করে শোনে বা আমাদের কথাগুলো বোঝে এবং আমাদের মতো করে আমাদেরকে মানে চলতে সাহায্য করে, সেটা ভালো হোক আর মন্দ হোক। তাদেরকে আমরা প্রিয় বন্ধু হিসেবে নিয়ে নিই, বাপ মা আস্তে আস্তে দূর হতে শুরু করে। তাহলে রিলেশনশিপগুলো আসলে অথেন্টিক রিলেশনশিপ বলে পৃথিবীতে আসলে কিছু নেই। যদিও মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম, সেখানে আমাদের শিকড়, আর পৃথিবীর কোনো জায়গাতে আমাদের অস্তিত্ব ছিলই না। তারপরেও আমরা সেই মাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসছি, সেই মাকে আমরা ঘৃণা করছি, সেই বাবাকে আমরা ঘৃণা করছি, পছন্দ করছি না। তো এই জায়গাগুলো তিনি তার নিজস্ব পরিবার থেকে ফিল করেছেন। হ্যাঁ, অটোবায়োগ্রাফিক্যাল একটা সেন্স, কিন্তু অধিকাংশ নভেলগুলোই অনেকটা অটোবায়োগ্রাফিক্যাল। তাদের ব্যক্তিগত জীবনের কিছু মানে কি বলবো, কিছু মানে আপস অ্যান্ড ডাউনস তাদেরকে এমনভাবে থটফুল করেছে যে তারা তাদের মতো করে তাদের জীবনটাকেই তুলে ধরেছেন তাদের রাইটিংয়ের মাধ্যমে। তো ডিএস লরেন্স তার জন্মগতটা আমরা দেখো না, এখানে দেখো, হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্লেইড আ ডিসাইসিভ রোল ইন শেপিং হিজ ইমাজিনেশন। লরেন্স ফাদার আর্থার জন লরেন্স ওয়াজ অ্যান আনএডুকেটেড হার্ডওয়ার্কিং কোল মাইনার। তো আমাদের যারা তোমরা সানস অ্যান্ড লাভার্স পড়েছ, এখানে যে বাবা ফিগারটা আছে, তাই তো, তো তিনিও কি বলো পেশাগত দিক থেকে? মাইনার, হ্যাঁ, খনিতে হ্যাঁ, দেখো, রাফ, প্যাশনেট অ্যান্ড ডিপলি রুটেড ইন ওয়ার্কিং ক্লাস লাইফ। অন্যদিকে হিজ মাদার লিডিয়া বার্ডশাল
Lawrence came from a lower middle class background and possessed aspiration for refinement and upward social mobility. অনেকটা যদি আমরা এখন লুক ব্যাক ইন অ্যাঙ্গারের দিকে যাই, ব্যাপারটা ওই রকমই। ঠিক আছে তো, একটা মোটামুটি লোয়ার মিডল ক্লাস হলেও সে একটু একটু আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি আছে, কিছুটা মেন্টালিটিতে রিফাইনমেন্ট আছে, শিক্ষিত একটা ভাব আছে, কিন্তু তার বাবার ছিল না। আর এ কারণেই দেয়ার ম্যারিজ ওয়াজ স্ট্রেইনড বাই ক্লাস ডিফারেন্সেস, ইন্টালেকচুয়াল ইনকম্পিটিবিলিটিস, ফিনান্সিয়াল হার্ডশিপ ইত্যাদি ইত্যাদি। গ্রোয়িং আপ, আর এই অবস্থায় যদি স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ভিতরে যদি সন্তানরা বড় হয় তাহলে কেমন হবে বলো? Growing up amidst parental conflict, Lawrence developed a heightened sensitivity to relationship, emotions and class tension. হ্যাঁ, যেখানে ক্লাস টেনশন এমনকি পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছে, যেখানে বাবা মা দুইজন একজন আরেকজনকে মেনে নিতে পারছে না। ঠিক আছে তো, বলছে ইস্যুস দ্যাট উড লেটার ডোমিনেট হিজ ফিকশন, স্পেশালি সানস অ্যান্ড লাভার্স। বলছে লরেন্স সাফার্ড ফ্রম পোর হেলথ ডিউরিং চাইল্ডহুড। এই লরেন্স প্রধানত আমাদের সানস অ্যান্ড লাভার গল্পের আমাদের হিরোকে বলো তো, হিরোটাকে সানস অ্যান্ড লাভারের পল মরেল। হ্যাঁ, পল মোরেল, তাই তো। এই লরেন্স হয়তো বা এই পলকেই নির্দেশ করছে, ঠিক আছে তো, বা পল হয়তো এই লরেন্সকেই নির্দেশ করছে, ব্যাপারটা এরকম। তা বলছে দিস অ্যালাউড হিম, দেখো, হুইচ কেপ্ট হিম ইনডোর্স অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য ফিজিক্যালি ডিমান্ডিং মাইনিং ওয়ার্ল্ড। দিস অ্যালাউড হিম টু ডেভেলপ আ লাভ ফর বুকস, লার্নিং অ্যান্ড ইন্ট্রোস্পেকশন। হিয়ার কোন স্কুলে গেল সেটা আমার দেখার বিষয় না, তোমরা একটু দেখে নিবা। তো যাই হোক, তারপর হচ্ছে আর্লি রাইটিংস অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ জেসি চেম্বার্স। এখানে তার দুইজন, যেমন পল মোরেলের সাথে সম্পর্ক হয়েছে এমন কয়জন উইমেনের বা গার্লের কথা বলা হয়েছে বলো? দুইজন স্যার, দুইজন, মিরিয়াম হ্যাঁ, আর ক্লারা। ক্লারা ডয়েস, তাই তো, মিরিয়াম। আচ্ছা, যাই হোক, তবে ডিউরিং হিজ স্কুল অ্যান্ড কলেজ ইয়ার্স, লরেন্স বিগ্যান রাইটিং পোয়েমস অ্যান্ড স্টোরিজ। জেসি চেম্বার্স, a close friend and intellectual companion, encouraged him to pursue a literary career. She provided emotional support and played a crucial role in shaping the early drafts of Sons and Lovers, where she appears as the character Miriam Levers. With her help, Lawrence published some poems, the English Review, edited by এটা গেল। তা হচ্ছে his first novel, The White Peacock, reflects his growing interest in nature, rural life, and the tension between instinct and social convention. Although somewhat conventional compared to his later works, it hints at the themes that would become central to his artistic vision. তারপর হচ্ছে রিলেশনশিপ উইথ ফ্রিডা উইকলি অ্যান্ড পার্সোনাল ট্রান্সফরমেশন। তাহলে প্রথম জনকে আমরা দেখলাম কি, তার নাম কি, জেসি চেম্বার্স নাকি। সে হচ্ছে কি তার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং ইন্টালেকচুয়াল কম্প্যানিয়ন, যেটা মিরিয়াম লেভার্সকে নির্দেশ করে সানস অ্যান্ড লাভার্সের। আর টার্নিং পয়েন্ট ইন লরেন্স লাইফ অ্যান্ড ক্যারিয়ার কেম ইন 1912 when he met with ফ্রেডা উইকলি, দ্য জার্মান বর্ন ওয়াইফ অফ হিজ ইউনিভার্সিটি প্রফেসর আর্নেস্ট উইকলি। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসরের ওয়াইফ। ডেসপাইট বিং 6 years old, married, and a mother of 3, Frida immediately connected with Lawrence on emotional, intellectual, and physical level relationship. Their elopement to Germany, তারা পালিয়েও যায়, হ্যাঁ, Italy and beyond was scandalous by Edwardian standard. But for Lawrence it felt like liberation, কিন্তু এটা তার কাছে লিবারেশন মনে হয়েছে, হ্যাঁ, an escape from moral constraint and social rigidity. তাহলে এখানে আমরা কোন চরিত্রের কথা পাবো বলো? ক্লারা কি বিবাহিত ছিল? তার, হ্যাঁ, স্যার, এবং তার সাথে কি পলের মারামারিও হয় না একটু একটু? তাহলে ফ্রিডা became his muse, companion and critic and intellectual partner. Their relationship, marked by both intense love and frequent conflict, influenced Lawrence's depiction of male-female relationship in novels such as Women in Love and Lady Chatterley's Lover. Their partnership also embodied Lawrence's belief that emotional and sexual fulfillment is central to human harmony. First measures phase. তারপর হচ্ছে দেখো, লরেন্স আর্লি মাস্টারপিস সানস অ্যান্ড লাভার্স রিমেন ওয়ান অফ দ্য মোস্ট অটোবায়োগ্রাফিক্যাল নোভেলস ইন ইংলিশ লিটারেচার। ইট এক্সপ্লোর দ্য পাওয়ারফুল বন্ড বিটুইন পল মোরেল অ্যান্ড হিজ মাদার গার্ট্রুড মোরেল, mirroring Lawrence's own relationship with his mother, who died in 1910 after a painful illness. তাই তো, গার্ট্রুড মোরেল কি মারা যায় না তারা তাকে মেরে ফেলে? কি ঘটনা ঘটে? মেরে ফেলে। হ্যাঁ, মানে ক্যান্সার হওয়ার কারণে তারা তো আর চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারছে না, তাই ওভারডোজ দিয়ে মেরে দেয় নাকি, যাতে সে কষ্ট কম পায়।
The novel delves into the psychological complexity of maternal influence, romantic conflict, and class struggle. It established Lawrence as a major new voice in modern fiction. ইত্যাদি যাক, এগুলো তোমরা একটু দেখে নিবা। আহ, সেখানে বেশ পড়লে ভালো লাগবে, এগুলো তোমরা একটু পড়ে নিবা যদি সম্ভব হয়। আমি সরাসরি একটু আমাদের মূল টেক্সটের সাথে রিলেটেড বিষয়গুলোতে যাচ্ছি। দেখো, দ্য থিওরি অফ ইডিপাস কমপ্লেক্স, এইটা আমরা একটু বেরি। ইডিপাস কমপ্লেক্স বলতে আসলে কী বোঝায়? ইডিপাস কমপ্লেক্স থিওরিটা এসেছে কোন ড্রামা থেকে বলো তো? হ্যাঁ, ইডিপাস থেকে, তাই তো? ইডিপাস রেস্ক ওই ড্রামা থেকে এসেছে। তাই বলছে দেখো, এটা ইন্ট্রোডিউস বাই সিগম্যান্ড ফ্রয়েড। তাহলে এটা মেনলি থিওরিটা এসেছে সিগম্যান্ড ফ্রয়েডের কাছ থেকে। তিনি একজন সাইকোলজিস্ট। ইট প্রপোজেস দ্যাট ইয়ং চিলড্রেন এক্সপিরিয়েন্স আনকনশিয়াস সেক্সুয়াল ডিজায়ার্স টুয়ার্ডস দ্য অপোজিট সেক্স প্যারেন্ট অন ফিলিং অফ রাইভালরি অ্যান্ড হস্টিলিটি টুয়ার্ড দ্য সেম সেক্স প্যারেন্ট। এরকম একটা থিওরি তিনি মনে করেছেন সিগম্যান্ড ফ্রয়েড। তিনি একজন সাইকোলজিস্ট বা সাইকো অ্যানালিস্ট। তিনি মনে করেন যে আনকনশাসলি, তাই তো, অপোজিট সেক্স প্যারেন্টের দিকে সন্তানেরা এক ধরনের ফিলিং ডেভেলপ করে। ঠিক আছে? দো রুটেড ইন আ স্পেসিফিক সাইকো অ্যানালিটিক কনটেক্সট, দ্য থিওরি হ্যাজ এক্সার্টেড enormous impact on psychology, literature and cultural studies, anthropology and modern understanding of identity. To understand the Oedipus complex is a trace how Freud attempted to explain human emotional development, family structure and the formation of unconscious mind. মানে এই রিলেশনশিপগুলো তিনি দেখিয়েছেন। যদিও শুনতে একটু খারাপ লাগছে, শুনতে আমাদের কাছে একটু আশ্চর্যজনক মনে হবে বা নতুন কিছু মনে হবে, কিন্তু তিনি যেটা তুলে ধরেছেন, সাইকোলজিস্ট বা যারা আছে এরকম থিওরিস, তারা এগুলোকে আরও বেশি রিসার্চ করেছেন। বলছে দেখো, অরিজিন অফ দ্য কনসেপ্ট, ফ্রয়েড অ্যান্ড গ্রিক মিথোলজি। The term Oedipus complex originates from the Greek myth of King Oedipus, most famously dramatized by Sophocles in Oedipus Resk. In the play, Oedipus unknowingly kills his father King Laius and marries his mother Queen Jocasta. Fulfilling a prophecy he desperately tried to avoid, না যেটা সে অ্যাভয়েড করতে যাচ্ছিল সেটাই সে ফুলফিল করে ফেলল। Freud saw in this myth a powerful metaphor for the unconscious desire and conflict that shape early human development. হ্যাঁ, এইটা ইন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা ড্রিম নামক একটা প্যাসেজ ছিল এইচএসসিতে, পড়েছিলা? ড্রিম প্যাসেজ এইচএসসি লেভেলে ছিল তোমাদের, পড়ছিলা? খেয়াল নাই স্যার। ডে ড্রিম আর ওই রকম রেখেছে। হ্যাঁ, পড়ছি স্যার যে আমাদের যে ড্রিম গুলো, আনকনসিয়াস ড্রিম গুলো, আমাদের আনকনসিয়াস ডিজায়ার গুলো ড্রিমের মাধ্যমে বাস্তবায়িত হ্যাঁ, হয়। মানে একটা ড্রিম, আমরা ড্রিম প্যাসেজ পড়েছিলাম একটা, এইচএসসি লেভেলে ছিল তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, সেখানেও ওই যে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এটার কথা আছে কিন্তু। আচ্ছা, তাই বলছি দেখো, ইন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ফ্রুয়েড আর্গুড দ্যাট দ্য মিথ রেজোনেটেড অ্যাক্রস কালচার্স অ্যান্ড এজেস বিকজ ইটস রিপ্রেজেন্টেড আ ইউনিভার্সাল সাইকোলজিক্যাল ট্রুথ। কারণ এখানে একটা সাইকোলজিক্যাল ট্রুথ রিপ্রেজেন্ট করেছে। অ্যাকর্ডিং টু হিম, দ্য ড্রামা ইডিপাস সিম্বলাইজ দ্য চাইল্ডস আর্লি ইমোশনাল রিলেশনশিপ উইথ প্যারেন্টস, কেমন আর রিলেশনশিপ ফিল্ড উইথ ডিজায়ার, জেলাসি, ডিপেন্ডেন্সি অ্যান্ড রাইভালরি। এটাকে তিনি সাইকোলজিক্যালি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছেন। Freud believed that children do not consciously want to kill a parent or marry another. তো এটা কখনোই কনসাসলি কেউ করে না বা করতে চায়ও না, ঠিক আছে? তো এটা কেউ কেউ চাইবে এরকমটা? কখনোই না, ঠিক আছে? কিন্তু ইনস্টিড হি আর্গুড দ্যাট চিলড্রেন এক্সপিরিয়েন্স স্ট্রং ইমোশনাল অ্যাটাচমেন্ট অ্যান্ড আইডেন্টিফিকেশনস দ্যাট বিকাম রিপ্রেসড, ফর্মিং দ্য বেসিস অফ অ্যাডাল্ট পার্সোনালিটি স্ট্রাকচার। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ইডিপাস যে কুইনকে বিয়ে করলো, সে না জেনেই হয়তো বা করেছে, কিন্তু এখানে যে ডিজায়ারটা সেটাকে দেখানো হয়েছে। এখানে ইডিপাসের ডিজায়ারটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, যদি এখানে হয়তো বা ওপেনলি বলা নেই ড্রামাতে, ওখানে তিনি কেন বিয়ে করতে গেলেন বলো? কেন রানীকে বিয়ে করতে গেলেন?
বলো তো কারণটা কি? একটু বড় ছিল স্যার। হ্যাঁ, বলো কি আমরা ভাবতে পারি? স্যার দুষ্ট প্রকৃতি ছিল হয়তো। স্যার তখনকার যে ট্র্যাডিশন গুলো দেখলে যে যুদ্ধ জয়ের পর রাজা পরাজিত হলে বা রাজাকে মেরে ফেলা হলে রানীকে তো বিয়ে করা হতো, তখনকার মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলো তো এরকমই ছিল। তাহলে এখানে মানে এটাও একটু মানে চিন্তার বিষয়, হ্যাঁ, যে নিশ্চয়ই সে তার মায়ের বয়সের রানী, ঠিক আছে, আমরা ধরতে পারি যে সে রাজত্ব পেয়েছে, এই জন্য রানীকে সে বিয়ে করেছে, তাই না? কিন্তু সে তো এটাও জানতো যে তার সম্পর্কে একটা প্রফেসি আছে। তাহলে নিশ্চয়ই একটা বয়স্ক মেয়ে যে তার মায়ের সমান, তাকে তার বিয়ে করা কি ঠিক হচ্ছে? বিয়েটা তো আর হঠাৎ করে রাতারাতি হয়ে যায়নি, তাই না? ড্রামাতে হয়তো আমরা দ্রুত কাহিনীটা পেয়েছি, কিন্তু বিয়েটা তো আর দেখার সাথে সাথে হয়ে যায়নি। হয়েছে? বলো, এরকম হয়েছে? বলো। নিশ্চয়ই না। এর ভিতরে আরও অনেক সময় গেছে, তাই না? আলোচনা গেছে, আলোচনা হয়েছে, ইত্যাদি ইত্যাদি করে। তাহলে সে বিয়েটা গেল কেন করতে? সে তো ইয়ং কোনো, তাই তো, লেডিকেও তো বিয়ে করতে পারতো, ওকেই কেন বিয়ে করতে হবে? তো স্যার যে অনেকে আছে না স্যার, বর্তমান সময়ে একটু বয়স্ক মেয়েদের উপর বেশি থাকে। বয়স্ক ছেলে বয়স্ক মেয়েদের উপর নাকি একটা নজরদারি কাজ করে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে এই বিষয়টাকে চিন্তা করে ফ্রয়েড এইটা ভেবেছেন যে হয়তো আনকনশাসলি ডিজায়ার সবার ভিতরেই কাজ করে আর কি, অপোজিট সেক্সের প্রতি, অপোজিট জেন্ডারের প্রতি, এই এই কথাটা। হ্যাঁ, অতএব এখানে আর তখন বয়স বাধা মানে না, এটা তখন আর সম্পর্ক বাধা মানে না। হয়তো সফোক্লিস এটা হয়তো বোঝাতে চেয়েছিলেন আমাদেরকে, ঠিক আছে, এটাও হয়তো বোঝাতে চেয়েছিলেন। এমন কোনো কি শর্ত আছে বা এমন কোনো বিষয় আছে কি যে রক্তের সম্পর্কের ভিতরে বা রক্তের সম্পর্কের মধ্য দিয়ে আমরা এগুলো কখনোই ফিল করব না, তাই না? তাহলে এই যে ইনসেস্ট বলে যে একটা সম্পর্ক আছে, ইনসেস্টুয়াস রিলেশনশিপ, ইনসেস্টুয়াস রিলেশনশিপ কি বলো তো? ইনসেস্ট বলতে আমরা কি বুঝি? ইনসেস্ট কি জিনিস? স্যার অজানার বাংলা অর্থ। হ্যাঁ, বলো। ইনসেস্ট মানে হলো নিজেদের, মানে কি, নিজের বংশীয় রক্তের মধ্যে, মানে সেন্সুয়াল রিলেশনশিপ, ক্লোজ রিলেশনশিপ। দেখো, দ্য সেক্সুয়াল রিলেশনশিপ বিটুইন পিপল ক্লাসড অ্যাজ বিং টু ক্লোজ রিলেটেড, এবং ধরা হয় যে রক্ত একই রক্তের ভিতরে, এটাকে একটা অপরাধ হিসাবে ধরা হয়। তাহলে কি ইডিপাস কি ইনসেস্টের হয়েছিল না? বলো। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার, দোষে অপরাধী হয়েছিলেন হয়েছেন। তিনি। তাহলে এই ইনসেস্টাসকে একটা হয়তো অপরাধ হিসাবে ধরা হয়েছে, হয়তো এটা অপরাধ ছিলই না এক সময়, হয়তো এটা একসময় অপরাধ ছিলই না। তাই তো ইতিহাস পড়লে বা পিছনে ঘাঁটলে নাকি, অনেক ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে পরিবারের মধ্যেই নাকি বিয়ে দেওয়া হতো, ভাই বোনদের মধ্যে বিয়ে দেওয়া হতো, রক্তকে যাতে, রক্ত যেন পিওর থাকে, বিশুদ্ধ বংশ যেন থাকে ঠিক রক্ত। থাকে। হ্যাঁ, ঠিক আছে, যাতে ওই লো কাস্টের বা তখন তো এরকমভাবে মানা হতো, ওই দিক থেকে হতো না। তাহলে এখন যেটা আমরা ভাবতেই পারি না কখনো, কিন্তু এটাও একসময় প্রচলন ছিল হয়তো, ঠিক আছে। তো যাই হোক, তাই বলছে, দেখো, হি আর্গুড দ্যাট চিলড্রেন এক্সপিরিয়েন্স স্ট্রং ইমোশনাল অ্যাটাচমেন্ট অ্যান্ড আইডেন্টিফিকেশনস দ্যাট বিকাম রিপ্রেসড। হ্যাঁ, যে হয়তো এরকম ফিল করে কিন্তু তারা রিপ্রেসড রাখে, ফর্মিং দ্য বেসিস অফ অ্যাডাল্ট পার্সোনালিটি স্ট্রাকচার। দ্য মিথ অফ ইডিপাস দাস সার্ভ অ্যাজ আ সিম্বলিক ন্যারেটিভ থ্রু হুইচ ফ্রুয়েড ইন্টারপ্রিটেড দ্য হিডেন ওয়ার্কিং অফ দ্য মাইন্ড, সাইকোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ইডিপাস কমপ্লেক্স। এখানে একটা কি, ফ্রুয়েডস থিওরি ক্যান বি আন্ডারস্টুড থ্রু 3 ইন্টাররিলেটেড অ্যাসপেক্ট। একটা হচ্ছে ডিজায়ার, রাইভালরি অ্যান্ড আইডেন্টিফিকেশন। ডিজায়ারটা কি? আর সেন্ট্রাল আইডিয়া ইন দ্য ইডিপাস কমপ্লেক্স ইজ দ্যাট চিলড্রেন ফর্ম দেয়ার আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট ইন্টেন্স ইমোশনাল অ্যাটাচমেন্ট টু দ্য প্যারেন্ট অফ দ্য অপোজিট সেক্স। এটাকে মনে করে
For Freud, the young boy experiences a special affection for his mother, who provides warmth, nourishment, and protection and emotional comfort. This attachment, though innocent at first, তাহলে প্রথম innocent থাকলেও eventually becomes tinged with unconscious erotic longing. Freud argued that this desire is natural and universal, though socially forbidden and quickly repressed. In the case of girls, Freud proposed the parallel concept of Electra complex. Electra complex, তোমরা এই যে পড়বা না, আগামেমনন পড়বা না, আছে পড়েছো কেউ আগামেমনন? হ্যাঁ, স্যার নামটাই পড়েছি। ক্লাসিক্স ইন ট্রান্সলেশনে পাবো। পড়ছি। ওখানে আমার এটা একটু দেখছি স্যার। হ্যাঁ, ইলেকট্রা একজন ক্যারেক্টার থাকবেন, তার মাধ্যমে ইলেকট্রা কমপ্লেক্স, আর টার্ম ডেভেলপড দেখো মোর বাই কার্ল জাং দ্যান বাই ফ্রয়েড হিমসেলফ। অলদো ফ্রয়েড এক্সপ্রেস আনসার্টেনটি অ্যাবাউট দ্য ফিমেল ভার্সন, হি মেনটেন দ্যাট গার্লস অলসো ফিল আ ডিপ অ্যাটাচমেন্ট টু দিয়ার ফাদার অ্যান্ড এক্সপিরিয়েন্স কমপ্লেক্স ডাইনামিক্স উইদিন দ্য ফ্যামিলি। এতে একটা কমপ্লেক্সিটির সৃষ্টি হয়, যে সন্তানরাও সেম জেন্ডারের প্যারেন্টদের সাথে এক ধরনের এনিমিক্যাল সম্পর্ক ডেভেলপ করে, এটা মনে করা হয়। তাই তো, এটা সবার ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য না বা এরকমটা না, যে জেনারেলাইজ করার কিছু নাই, কিন্তু তারা এটা থিওরিটাকে প্রমাণ করার চেষ্টা করেছে। দেখো এই যে হস্টিলিটি, তাহলে হচ্ছে কি, প্রথমে হচ্ছে ডিজায়ার ফর দ্য সেম বা ডিজায়ার ফর দ্য অপোজিট সেক্স প্যারেন্ট, আর এটা হচ্ছে হস্টিলিটি টুয়ার্ডস দ্য সেম সেক্স প্যারেন্ট। Although affection for the opposite sex parent arises, jealousy and rivalry toward the same sex parent. The young boy sees his father as a competitor for the mother's attention. According to Freud, this can include unconscious wishes for the father's removal, symbolic death in emotional terms. Similarly, a girl experiences rivalry with her mother for the father's affection. Freud stressed these feelings are not conscious desire, এগুলো তো কনশাস ডিজায়ার না, বাট পাওয়ারফুল আনকনশাস ইমোশন দ্যাট শেপ সাইকিক ডেভেলপমেন্ট। দ্য হস্টিলিটি ইজ কনফ্লিক্টেড বিকজ দ্য চাইল্ড সাইমালটেনিয়াসলি অ্যাডমায়ার্স অ্যান্ড ফিয়ার্স দ্য সেম সেক্স প্যারেন্ট। তাহলে সে অ্যাডমায়ারও করতে পারে, আবার ভয়ও পেতে পারে, সেটা আসলে হয়েই থাকে। আইডেন্টিফিকেশন উইথ দ্য সেম সেক্স প্যারেন্ট, identification. As the child grows, the rivalry with the same sex parent gradually transforms into identification. For boys, this means adopting the traits, behaviors, and moral standard of the father. মানে তারা ফাদারদের মতোই আচরণ ডেভেলপ করে। থ্রু দিস প্রসেস দ্য চাইল্ড ইন্টারনালাইজেস প্যারেন্টাল অথরিটি অ্যান্ড সোশ্যাল নর্মস। ফ্রুয়েড লিঙ্ক দিস প্রসেস টু দ্য ফরমেশন অফ সুপার ইগো, দ্য কনশাস দ্যাট গভর্ন মোরাল বিহেভিয়ার। মানে প্রথমে বাবা হয়তো একটা হস্টাইল বিহেভিয়ার থাকলেও পরে বাবার মতো করেই ছেলেরা আর মায়ের মতো করেই মেয়েরা বড় হয়। ফর গার্লস, আইডেন্টিফিকেশন উইথ দ্য মাদার অর ফাদার ডিপেন্ডিং অন দ্য ডেভেলপমেন্টাল পাথ সিমিলারলি শেপস পার্সোনালিটি ফরমেশন। তো যাই হোক, এখানে একটা জিনিস বলা হয়েছে, সেগুলো তোমরা একটু নিজেরা একটু পড়ে নিবা। তাহলে আমরা জাস্ট যেটুকু বললাম এইটুকুই মোটামুটি আমরা এই ক্ষেত্রে আলোচনা করব। তোমরা এখানে আরও কিছু তত্ত্ব আছে যেগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিবা। দেখো, কালচারাল, লিটারি অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল ডাইমেনশন, তাহলে এই থিওরির ডাইমেনশনটা কেমন পর্যায়ে গেছে। সাহিত্যে পেয়েছি বেশ কিছু রাইটিংয়ের জন্য, যেমন হচ্ছে বিশেষ কিছু নভেল আছে, নভেলিস্ট যেমন D.H. লরেন্স, জেমস জয়েস, হ্যাঁ, দেখো ফ্রান্স কাফকা, এরা কী করেছেন, এই জাতীয় তথ্যকে তারা তুলে ধরেছেন তাদের রাইটিংয়ের মধ্য দিয়ে। অ্যানথ্রোপোলজি মানে কি বলতো? নৃতত্ত্ববিদ, তাই তো, বিদ্যা বা হচ্ছে আমাদের হিউম্যান সোসাইটির যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা নিয়ে আলোচনা করা। দেখো, দ্য সানস, এখানে দেখেন এটা বলা হয়েছে যে ফ্রুয়েড অ্যাটেম্পটেড টু এক্সটেন্ড দ্য ইডিপাস কমপ্লেক্স টু দ্য অরিজিন অফ দ্য হিউম্যান সোসাইটি ইন টোটেম অ্যান্ড ট্যাবু, এই একটা বইয়ে। হি প্রপোজ দ্যাট আর্লি হিউম্যান ট্রাইবস আর অর্গানাইজড অ্যারাউন্ড দ্য ডোমিনেন্ট ফাদার হু মোনোপোলাইজ দ্য ফিমেলস। The sons eventually killed the father, leading to the creation of social rules, taboos and moral system. তারপরে আজকে যে সিস্টেমটা তৈরি হয়েছে এটা হয়তো অনেক দিনের মানে কি বলবো আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে আজকে আমরা এই সমাজ পেয়েছি বা এই জাতীয় রুলসগুলো পেয়েছি, যেগুলো এটা করা ঠিক বা এটা করা ঠিক না। হ্যাঁ, although widely criticized and largely discredited, Freud's theory sparked important debates about the connection between family structures, কালচার অ্যান্ড সাইকোলজি। ফেমিনিস্ট অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এগুলো নিয়ে তোমরা একটু পড়ে নিবা। তা মূল কথা যেটুকু আলোচনা করলাম এইটুকুই আপাতত আমাদের কাজে দিবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস আমি আর পড়তে যাচ্ছি না, কারণ আমরা অলরেডি মানে কিছুটা হিস্ট্রি তো জানলামই D.H. লরেন্স সম্পর্কে, তোমরা একটু পড়ে নিবা।
তাহলে বুঝবা। তবে এখানে ইন্ডাস্ট্রিয়াল যে ল্যান্ডস্কেপ এটাও বেশ জরুরি, যে মানুষের মেন্টালিটিকে কীভাবে সেই, আমরা যদি ওয়ার্ডসওয়ার্থের কথায় ভাবি, মানুষ যত বেশি শহুরে হয়ে যায়, নেচার থেকে দূরে সরে যায়, মানুষ কেমন যেন একটু মেকানিক্যাল হয়ে যায় এবং হার্ড হার্টেড হয়ে যায়। হ্যাঁ, তো এখানেও সেই বিষয়গুলো আমাদের ভিতরে আসবে। বিশেষ করে দেখো, দ্য ক্ল্যাশ বিটুইন ইন্ডাস্ট্রিয়াল লাইফ অ্যান্ড মিডল ক্লাস অ্যাসপিরেশন ক্রিয়েটস দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেনশন দ্যাট ড্রাইভস দ্য নভেল। সোশ্যাল ক্লাস চেঞ্জ হচ্ছে দিন দিন। হ্যাঁ, সোশ্যাল ক্লাস চেঞ্জ হচ্ছে, যেটা আমরা পল মোরেলের মাধ্যমে দেখব, যে তার রিলেশনশিপগুলো বা এমনি সেটা মানে কি বলবো, সেন্সুয়াল রিলেশনশিপ হোক বা হচ্ছে অন্যান্য রিলেশনশিপ হোক, সেগুলো সামাজিক স্টেজ দ্বারা কীভাবে প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে উইমেনরা কীভাবে তাদেরকে দেখা হচ্ছে। হ্যাঁ, দেখো উইমেন, দ্য রোল অফ উইমেন অ্যান্ড জেন্ডার ডাইনামিক্স। বলছে ফিমেল ক্যারেক্টার্স ইন সানস অ্যান্ড লাভার্স আর নট মিয়ারলি প্যাসিভ ফিগার্স, দে আর সেন্ট্রাল টু দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড অফ দ্য নভেল। কারণ সাইকোলজির ক্ষেত্রেও বিশেষ করে দেখো ভিক্টোরিয়ান ম্যাটার্নাল আইডিয়ালস, তখন মানুষ, মেয়েরা তাদের সন্তানকে কীভাবে দেখতো। মিসেস মোরেল রিফ্লেক্ট দ্য ভিক্টোরিয়ান আইডিয়াল অফ দ্য মোরালি সুপিরিয়র মাদার হোল্ডিং টুগেদার দ্য ডোমেস্টিক স্পেয়ার ইন কেওটিক ওয়ার্ল্ড। হ্যাঁ, যে কেওটিক ওয়ার্ল্ডে ডোমেস্টিক যে স্পেয়ারটা বা তার ফ্যামিলিটাকে কীভাবে ধরে রাখতে হয়, এটা মায়েরা খুব কঠিনভাবে চেষ্টা করে। বাট লরেন্স কমপ্লিকেটস দিস ফিগার, হার ইমোশনাল ডিপেন্ডেন্স অন হার সানস বিকাম পজিটিভ অ্যান্ড ইভেন ডিস্ট্রাকটিভ। কিন্তু মাঝে মাঝে মায়েরা এত বেশি পজিটিভ হয়ে পড়ে যে সন্তানদের জীবনটা অনেক সময় ধ্বংস হয়ে যায়। এছাড়াও দেখো ইমার্জিং মডার্ন উইমেন, বিশেষ করে ক্লারা ডয়েসের মাধ্যমে দেখানো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম রিপ্রেজেন্ট দ্য আর্লি ফেমিনিস্ট মুভমেন্ট। ক্লারা ডয়েস আর মিরিয়ামের মধ্যে কি যে আচরণগত বা মেন্টালিটি কি সিমিলার রয়েছে নাকি ফার ডিফারেন্স রয়েছে? কেমন বলো তো? না, আলাদা। আলাদা, তাই না? একদম ডিফারেন্স, মানে ডিফারেন্ট একটা সেন্স রয়েছে। ক্লারা ডয়েস একটু কেমন ইন্ডিপেন্ডেন্ট টাইপের মেয়ে নাকি, হ্যাঁ, স্বাধীন চেতা। আর জি স্যার। আর রিলিজিয়াস টাইপের মেয়ে হচ্ছে কে? মিরিয়াম মিরিয়াম। একটু ধার্মিক। হ্যাঁ, তো যাই হোক, বলছে শি ইজ সেপারেটেড ফ্রম হার হাজব্যান্ড, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনভলভ ইন পলিটিক্যাল অ্যাক্টিভিজম। হার প্রেসেন্স সিগনালস দ্য গ্রোয়িং টেনশন বিটুইন ট্রেডিশনাল জেন্ডার রোলস অ্যান্ড মডার্ন ডিজায়ার্স। এগুলোকে দেখানো হয়েছে। তো যাই হোক, টেক্সটটা না পড়ে এগুলো আবার পড়তে গেলে বুঝবান অনেক ক্ষেত্রে মাদার সান রিলেশনশিপ কেমন কি হয়েছে, আসলে আমাদের টেক্সটে একটু দেখতে হবে। তো টেক্সট তো পড়া হবে না, আমরা আমাদের সামারিটা একটু পড়া শুরু করি। এখানে মনে 14-15টা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলো থেকে 15 স্যার। হ্যাঁ 15টা এরকমই। এখানে আর কোনো পার্ট টার্ট নেই। পার্ট আছে কোনো? পার্ট নেই, এখানে চ্যাপ্টার আছে মোটামুটি। সর্দিতে আজকে খুব ঝামেলা করে দিলাম। দেখো চ্যাপ্টার 1, দ্য আর্লি ম্যারিড লাইফ অফ মোরেলস, মানে মোরেল পরিবারের ফ্যামিলি লাইফটা কেমন। দেখো দ্য ফার্স্ট চ্যাপ্টার বিগিনস উইথ আ ডেসক্রিপশন অফ দ্য নেইবারহুড, দ্য বটমস, দ্য মাইনার্স, ডুয়েলিং ইন হুইচ দ্য মোরেলস লিভ। কারণ আমরা মোরেলস বলতে এখানে কার কার নাম বোঝানো হচ্ছে? মিস্টার মোরেল আর মিসেস মোরেল, নাকি? এইভাবে আমরা পাচ্ছি মিস্টার মোরেল আর মিসেস মোরেল, যদিও ওদের নাম আছে। আমরা যেমনটা পাইলাম এর আগে টু দ্য লাইট হাউসে কি নাম পাইলাম? মিস্টার এন্ড মিসেস রামসে। হ্যাঁ, রামসে, ওই রকম আর কি। We get a small amount of description of Mrs. Morel and learn that her husband is a minor. At this point in the story, the Morel family consists of Mr. Morel and Mrs. Morel expecting her third child. থার্ড চাইল্ডটা কে হয় বলো তো? তার এই থার্ড চাইল্ডটা পল মোরেল স্যার। হ্যাঁ, পল হয়, তাই তো। অলরেডি তার 2টা সন্তান আছে, যারা হচ্ছে কি দেখো, উইলিয়াম age 7, অ্যানি age 5. The first action of the novel begins 3 weeks after the Morels have moved into their new home. নতুন বাড়িতে তারা উঠেছে। On the days of the wakes, a kind of fair, এটা একটা মেলা
অনুষ্ঠানে। উইলিয়াম গোজ অফ টু দ্য ওয়েক্স ইন দ্য মর্নিং অ্যান্ড কামস ব্যাক অ্যাট মিড ডে ফর ডিনার, টেলিং হিজ মাদার টু হারি সো দ্যাট হি ক্যান রিটার্ন বাই দ্য টাইম দ্য ওয়েক্স বিগিন এগেইন। তাদের যেতে হবে। হি রানস অফ কুইকলি হোয়েন হি হিয়ার্স দ্য মিউজিক অফ দ্য মেরি গো রাউন্ড। মেরি গো রাউন্ড মানে কি? আনন্দ, মজা, হইচই। অ্যান্ড মিসেস মোরেল টেক্স অ্যানি লেটার ইন দ্য আফটারনুন। দে রান ইন টু উইলিয়াম অ্যান্ড হি শোজ হিজ মাদার 2 egg cups he has owned as a present for her। মানে ওখানে সে মায়ের জন্য প্রেজেন্ট নিয়ে আসছে নাকি, 2 egg cups, সেখানে সে জিতেছে একটা খেলাতে। আমরা যেমন মেলাতে গেলে কি বিভিন্ন খেলাধুলা করি না, বিশেষ করে বেলুন ফাটানো খেলা হয় না, ওই যে বন্দুক দিয়ে, জি স্যার। বেলুন যে বেশি ফাটাতে পারবে, বা হচ্ছে অনেক সময় দেখবা যে বালা জাতীয় জিনিস থাকে, হ্যাঁ, বালা ফেলে আগে সাবান বা হচ্ছে শ্যাম্পু, হ্যাঁ, এরকম একটা বালা থাকতো যে 10টা বা 5টা বালা 1 টাকা করে নিলে দেখা যাচ্ছে 10 টাকা দিয়ে কিনলা, দিয়ে ওই বালা ফেলে যে এলিমেন্ট ওই বালার মধ্যে, মানে বালা যার এলিমেন্টের মধ্যে পড়বে সেটা তুমি পাবা। এরকম হয়তো সেও খেলেছে। দ্য থ্রি অফ দেম স্পেন্ড সাম টাইম টুগেদার অ্যাট দ্য ফেয়ার অ্যান্ড উইলিয়াম ডিসাইড টু স্টে আফটার হিজ মাদার অ্যান্ড সিস্টার লিভ। However, we learn later that he does not enjoy himself after his mother has gone. After the children go to bed, আসলে এখানে সামারি পরে মূল যে রসটা বলে, যেটা বলবো যে সেন্সটা, সেটা বোঝা মুশকিল। এখানে শুধু আমরা প্লটটুকুই পাবো, কিন্তু এখানে যে রাইটার যে ডিসক্রাইব করেছেন যে ইমোশনাল, সাইকোলজিক্যাল থিঙ্কিং বা অ্যাটাচমেন্টের যে ব্যাপারগুলো দেখিয়েছেন, এগুলো কিন্তু আমরা এখানে খুব একটা পাবো না। এই কারণে কিন্তু খুব দ্রুত আলোচনা করা হবে। After the children go to bed, Mrs. Morel waits for her husband to return from the bar where he is working and reflects on her situation. এখানে দেখো এই যে তার সিচুয়েশন নিয়ে ভাবছে। She cannot afford and does not want her coming child. দেখো সে আর পারছে না, সে আর তার কামিং চাইল্ডকে চাচ্ছে না। And she despises her husband because of his drinking. কারণ এখানে একটা দেখানো হয়েছে একটা কথা, যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কি ভালো সম্পর্ক নেই, আছে, সবসময় ঝগড়াঝাটি করতো, সবসময় মারামারি করতো, ঠিক আছে তো, সবসময় মারামারি। হাজব্যান্ড কী করে আসতো, নেশা করে আসতো বাড়িতে, আর সন্তান আর ওয়াইফের সাথে তার গন্ডগোল হতো, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে এই জায়গায় দেখো, হার অনলি সোলেস ইজ ইন হার 2 চিলড্রেন, তার একমাত্র ভালো লাগার জিনিস হচ্ছে তার এই সন্তানেরা, তার হাজব্যান্ডকে সে পছন্দ করতো না। শি ওয়ান্ডার্স ইফ আর লাইফ উইল এভার চেঞ্জ, হ্যাঁ, যে আদৌ তার জীবন এইভাবেই থাকবে নাকি চেঞ্জ হবে। অ্যান্ড রিফ্লেক্ট দ্যাট দ্য ইভেন্টস ইন আর লাইফ সিমস টু টেক প্লেস উইদাউট হার অ্যাপ্রুভাল। হ্যাঁ, তাহলে দ্যাট ইভেন্টস ইন হার লাইফ সিমস টু টেক প্লেস উইদাউট হার অ্যাপ্রুভাল, মানে তার কোনো প্রয়োজনই নেই কোনো কিছু ভাবা, কোনো কিছু বলা, সে আদৌ সন্তান নিতে চায় কি চায় না, কেউ কোনো দিকে ভাবার টাইম নেই। She cleans the house and sits down to sew, and her husband finally comes home. They argue about whether or not he is drunk. এটা নিয়ে একটা ঝগড়া হয়। He shows her that he has brought gingerbread and a coconut for the children and she goes to bed. হ্যাঁ, বাবা হিসাবে সন্তানদের জন্য কিছু নিয়ে এসেছে, কিন্তু ওয়াইফ তাকে গুরুত্ব না দিয়ে বেডে চলে গেছে। The next part of the chapter fills in the background to the Morel's marriage. It begins by describing Mrs. Morel, previously Gertrude Coppard, her upbringing in a poor family, and her friendship with a man named John Field. এর সাথে একটা ফ্রেন্ডশিপ ছিল, who gave her a Bible when she was 19, which she still keeps. দেখো, হ্যাঁ, তাহলে গার্ট্রুড মোরেল কী করছে, তার মানে টিনেজ বয়সে একটা বন্ধু ছিল তার, তাই তো, তাকে উপহারস্বরূপ একটা বাইবেল দিয়েছিল, সেটা সে এখনও রাখে, মানে রেখেছে আর কি। তো মাঝে মাঝে তার কথা মনে পড়ে বা মনে করে নাকি, এরকম হয় কি না বলো? যদি বিয়ের পরেও নাকি, হ্যাঁ, যদি পূর্ববর্তী কোনো ভালো লাগার মানুষ থাকে, তার কথা কি মানুষ কি ভুলে যায় না মনে করে? হ্যাঁ, বিশেষ করে কম্পেয়ারও করে নাকি, বর্তমানটার সাথে অতীতেরটা কম্পেয়ারও করে, যে বর্তমানেরটা ভালো, বর্তমানেরটা অধিকাংশ ভালো হয় না নাকি, সবসময় যেটা পাওয়া যায়নি সেটাই ভালো হয়, তাই না? এরকম না ব্যাপারটা? অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, সবসময় যেটা পাওয়া যায় না সেটাই ভালো হয়, হ্যাঁ, কিন্তু যদি ওটাও তুমি পাই যেতা, সেটাও তোমার পাওয়া জিনিসটা ভালো হয় না। হ্যাঁ, তাই পাওয়া জিনিস আমাদের কাছে ভালো লাগে না। তা হচ্ছে দ্য ফ্ল্যাশব্যাক শোজ আর এনকারেজিং জন ফিল্ড, দেখো ফ্ল্যাশব্যাক মানে ভাবছে, টু স্ট্যান্ড আপ ফর হিমসেলফ অ্যান্ড গো ইন টু দ্য মিনিস্ট্রি ইভেন দো হিজ ফাদার ওয়ান্টস হিম টু কন্টিনিউ দ্য ফ্যামিলি বিজনেস। তাহলে জন ফিল্ড, ওই যে আমরা পড়লাম না, টেস্ট অফ দ্য ডিয়ারভার ফিল্ড, তাই তো, অ্যালেক বলতেছি কি জানো, ক্লেয়ার
নাকি? সে কি বাবা মা চাইছিল জি স্যার। তাকে পাদ্রী পুরোহিত, কারণ তার বাবা একজন পাদ্রী ছিলেন, ক্লার্জিম্যান ছিলেন, কিন্তু সে কি করলো, সে কৃষিকাজের প্রতি আগ্রহী ছিল, সে সে কৃষিকাজের অভিজ্ঞতা নেওয়ার জন্য ফিরে আসে। তো এখানেও দেখা যায়, এখানে আবার উল্টা ঘটেছে। জন ফিল্ড, তার বাবা মা চেয়েছিল যে সে বিজনেস করুক, ফ্যামিলি বিজনেস, কিন্তু সে হয়েছে একজন মিনিস্টার। মানে কি এখানে, এই মিনিস্টার মানে কিন্তু দেশের মিনিস্টার না, এটা হচ্ছে কি চার্চের, তাই তো? হ্যাঁ, কারণ তার ধর্মকর্ম ভালো লাগতো। শি ক্লেইমস দ্যাট ইফ শি ওয়ার আ ম্যান, তাই বুঝে দেখো, হ্যাঁ, যে সে ভাবছে যে যদি আমি একজন পুরুষ হতাম না, শি উড ডু অ্যাজ শি লাইক, মানে মনে ভাবছে যে হ্যাঁ দেখো, ছেলে বলেই সে তার বাবার ইচ্ছা মতো না করে নিজের মতো করে করতে পারতো, তাহলে আমিও যদি ছেলে হতাম তাহলে হয়তো নিজের মতো করে চলতে পারতাম। মানে এগুলো ফেমিনিজমের কিছু থিওরি এখানে আছে, যেহেতু ওই সময়েরই লেখা এটা। হি টেলস আর দ্যাট বিং আ ম্যান ইজন্ট এভরিথিং, সে বলেছিল, হ্যাঁ, মানে সে বলতে ওই জন ফিল্ড, যে পুরুষ হওয়াই কিন্তু সব কিছু না। অ্যান্ড শি হ্যাজ ফাইনালি লার্ন দ্যাট লেসন, এবং সব শেষ পর্যন্ত সে শিখে ফেলেছে তার স্বামীর কাজকর্ম দেখে। দ্য নেক্সট পার্ট অফ দ্য ফ্ল্যাশব্যাক ডেসক্রাইব দ্য মিটিং বিটুইন গার্ট্রুড কপার্ড অ্যান্ড ওয়াল্টার মোরেল অ্যাট আ ক্রিসমাস পার্টি, মানে তাদের বিয়েটা কীভাবে হলো, তাই তো? গার্ট্রুড মোরেল, তখন তার পদবি ছিল কপার্ড, আর ওয়াল্টার মোরেল, তাই তো, এক ক্রিসমাস পার্টিতে, হোয়েন শি ওয়াজ 23 অ্যান্ড হি ওয়াজ 27। তাহলে যখন তাদের দেখা সাক্ষাৎ হয় তখন দুজনের বয়স কত ছিল? 23 আর 27। হ্যাঁ, ইট সিমস দ্য মেইন অ্যাট্রাকশন হি হোল্ডস ফর হার ইজ দ্যাট হি ইজ ইনডিফারেন্ট ফ্রম হার, মানে ডিফারেন্ট ফ্রম হার ফাদার। মানে ভালো লেগেছে ওই যে বাবার থেকে একটু ভিন্ন, হ্যাঁ, বাবার থেকে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ ওয়াল্টার, এটাই তার অ্যাট্রাকশনের বিষয় ছিল তার কাছে। At the party, he asks her to dance as she refuses, and he sits down and talks with her instead. The next Christmas, they marry, and their early married life seems very happy. প্রথম দিকে খুবই ভালোই ছিল। তাহলে যখন বিয়ে হলো তখন তাদের বয়স কত ছিল বলো? স্যার 23 আর 21 আর 27, 23 আর 27 স্যার, 23 and 27। না, ওটা তো এক বছর পরে হলো যে বিয়ে, নেক্সট ক্রিসমাস, ও তাহলে কত হয়ে যাবে? 20, 4 আর 24 আর 28, তাই তো? 24, 28। হ্যাঁ, কারণ ওটা 23 এবং 27 ওদের দেখা ক্রিসমাস পার্টিতে, আর তার এক বছরে পারে মানে নেক্সট ক্রিসমাসে তাদের বিয়ে, তার মানে আরও এক বছর পেরিয়ে গেছে। ওকে, তাহলে মোটামুটি 24 আর হচ্ছে 28। হাউএভার আফটার দে হ্যাভ বিন ম্যারিড ফর 7 মান্থস, হ্যাঁ, মোটামুটি 7 মাস বিয়ে হয়ে যাওয়ার পর কাহিনী শুরু। ঠিক আছে তো, টাকা নাই, এ নাই, সে নাই, হ্যাঁ, দেখো, গার্ট্রুড ফাইন্ডস দ্য আনপেড বিলস ফর দ্য হাউস হোল্ড ফার্নিচার ইন আর হাজব্যান্ডস কোট পকেট। কোট পকেটে দেখে আনপেড বিল আছে, বিল দেয়নি। শি কনফ্রন্টস হিম টু আস্ক অ্যাবাউট দ্য বিলস অ্যান্ড হি ব্রাশেস আর অফ, এড়িয়ে যায়। সো দ্য নেক্সট ডে শি গোয়েস টু সি হিজ মাদার, তখন সে ওয়াল্টার মোরেলের মায়ের কাছে যায়। শি টেলস গার্ট্রুড দ্যাট হার হাজব্যান্ড স্টিল ওজ আ গ্রেট ডিল অফ মানি। হ্যাঁ, দেখো, শি টেলস গার্ট্রুড দ্যাট হার হাজব্যান্ড মানে ওয়াল্টার মোরেল, হ্যাঁ, স্টিল ওজ আ গ্রেট ডিল অফ মানি, অনেক ঋণ আছে তার, অ্যান্ড দ্যাট দ্য হাউস দে লিভ ইন বিলং টু হার। দিস ইনফরমেশন চেঞ্জেস দ্য ওয়ে গার্ট্রুড ফিলস টুয়ার্ড হার হাজব্যান্ড। এইখান থেকেই তার চিন্তাভাবনা তার হাজব্যান্ডের প্রতি চেঞ্জ হয়ে গেল। শি বিকামস কোল্ডার অ্যান্ড মোর ডিসেন্ডিং টুয়ার্ড হিম, মানে আরও আন্তরিকতা থেকে এখন কোল্ড হয়ে গেল। শি বিগিনস টু ফিল আইসোলেটেড ফ্রম হার হাজব্যান্ড অ্যান্ড দিস কজেস হার টু টার্ন টুয়ার্ড হার চাইল্ড ইনস্টিট, এবং তার মানসিকতা হাজব্যান্ড থেকে তার সন্তানদের দিকে ফিরে গেল। ঠিক আছে, একটু ওয়েট করো। Okay. A key incident happens when Morel cuts William's hair. দেখো, Morel cuts William's hair while Mrs. Morel is sleeping. মানে বাবা একটু অনুদাহরণ, হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস ইন হার estrangement from her husband, as the betrayal she feels when she discovers William's haircut remain with her without the coming years. The next important incident at which the narrative appears to have caught up to the present
occurs when another wakes holiday, when Morel goes out with his friend Jerry দেখো party. Jerry is Morel's good friend, but Mrs. Morel does not like him. Jerry and Morel walk to Nottingham, which is 10 miles away, and stop at all the pubs along the way. After a nap in the field, Morel does not feel so well. When he finally returns home, he has become irritable and has a fight with his wife, each calling the other a liar. He locks her outside in her anger and then falls asleep at the kitchen table. Mrs. Morel wanders in the yard for a while and eventually, after an hour of knocking at the door, succeeds in waking her husband. মানে মারামারি করে আর কি দুইজন, মারামারি হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো যে ফর 3 months শি ওয়াজ পারফেক্টলি হ্যাপি, ফর 6 months শি ওয়াজ ভেরি হ্যাপি। এটা দিয়ে বোঝাচ্ছে কি যে যত সময় চলে যাচ্ছে তাদের হ্যাপিনেস কি বাড়তেছে না কমতেছে বলো? কমছে। হ্যাঁ, ভেরি হ্যাপি থেকে হয়ে গেল কি পারফেক্টলি হ্যাপি থেকে হয়ে গেল ভেরি হ্যাপি, তারপরে তো নাই হয়ে যাবে। দিস সাজেস্ট দ্যাট মিসেস মোরেলস লেভেল অফ হ্যাপিনেস ডিক্লাইন স্টিডিলি ওভার দ্য কোর্স অফ দেয়ার ম্যারিজ। এরপর হচ্ছে পলের জন্ম এবং এনাদার ব্যাটার। মোরেল ফিলস অ্যাশেমড ফর বুলিং হিজ ওয়াইফ, ওই যে একটু মারামারি করলো এই জন্য মোটামুটি লজ্জিত ফিল করলো, লজ্জা ফিল করলো। হি অলসো রিয়েলাইজ হার ডিফিকাল্টিস অ্যান্ড বিগিনস টু বি সামওয়াট মোর হেল্পফুল, যেহেতু সন্তান আছে, প্রেগনেন্ট। ওয়ান মর্নিং মিসেস মোরেল সামন্স আর নেইবার মিসেস কার্ক বাই ব্যাঙ্গিং ওয়ান অফ দ্য ব্যাক অফ দ্য ফায়ার প্লেস উইথ দ্য পোকার অ্যান্ড টেলস হার টু ফেস মিসেস বাওয়ার দ্য মিডওয়াইফ। মানে অলরেডি সন্তান হয়তো জন্মদানের সময় এসে গেছে। শি গিভস বার্থ টু আ বয় অ্যান্ড ইজ ভেরি ইল। হার হাজব্যান্ড কামস হোম অ্যান্ড ইজ টোল্ড বাই মিসেস বাওয়ার দ্যাট হি হ্যাজ আ সান। হি asks her for a drink and then after he has had his dinner goes up to see his wife and son. মানে খুব একটা যেন আন্তরিকতা নেই। We are then introduced to Mr. Hayton, the congregational clergyman who comes to visit Mrs. Morel every day. One day Morel comes home while he is still visiting and begins to make a scene by enumerating the difficulties of working in the mine. মানে মিসেস মোরেল সাথে তো গল্প করছে, সেই সময় মিস্টার মোরেল এসে একটা ঝামেলা শুরু করে দিল। মিসেস মোরেল ফিল ডিসগাস্টেড বাই হার হাজব্যান্ডস টেন্ডেন্সি টু প্লে ফর সিম্প্যাথি উইথ দোজ অ্যারাউন্ড হিম। মানে সে সময় নিজেকে এমনভাবে তুলে ধরে যাতে অন্যরা তাকে সিম্প্যাথি করে, এমনভাবে তুলে ধরে যেন মনে হয় পরিবার থেকে সে যেন খুব একটা ভালোবাসা পায় না, সাহায্য পায় না, এরকম। ওয়ান ইভিনিং আফটার আ কোয়ারেল উইথ হার হাজব্যান্ড মিসেস মোরেল টেক্স অ্যানি অ্যান্ড দ্য বেবি গোজ ফর এ ওয়াক নিয়ার দ্য ক্রিকেট ফিল্ডস। শি সিমস অ্যাট পিস অ্যান্ড ফিল স্ট্রংলি ফর হার বেবি সান। শি হ্যাজ আ সাডেন ইনস্টিংক্ট টু কল হিম পল। হঠাৎ করে মনে হলো এর নামটা পলি দিতে হবে। দ্য নেক্সট মেজর ব্যাটল বিটুইন দ্য মোরেলস বিগিন হোয়েন ওয়াল্টার কামস হোম লেট and drunk again and accidentally pulls out a kitchen drawer in his haste to get something to eat. When his wife tells him she will not wait on him, যে আমি তো আর সেবা করতে পারবো না এখন, he becomes enraged and fling the drawer at her, cutting her forehead on the corner of the drawer. তাহলে ড্রয়ারের মাধ্যমে তার কপাল কেটে যায়। For the few days after this incident, Morel refuses to get out of bed. When he finally gets up, he immediately goes to the Palmerston, one of his favorite bars, and this is where he spent the next several nights. এভাবেই তাদের মধ্যে কি আস্তে আস্তে সম্পর্কটা কি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, তাই না? One night, however, he finds himself out of money, therefore takes a sixpence from his wife's purse. টাকাও চুরি করে সে। She notices that it is missing and confronts him, upon which he becomes very indignant. He goes upstairs and returns with a bundle and says he is leaving. তো সে বলছে আর তোমার সংসারে আমি থাকবো না। Mrs. Morel feels sure that he will return that night. ঠিক আছে, but she begins to get worried when he has not returned by the dark. However, she finds his bundle behind, দেখো hidden behind the door of the coal shed and begins to laugh. Morel sulkily returns later that evening and his wife tells him to face his bundle before going to bed. মানে ওয়াল্টার মোরেল ভেবেছিল বাড়ি থেকে চলেই যাবো নাকি, দেন গোজ আপস্টেয়ার্স অ্যান্ড রিটার্ন উইথ দ্য বান্ডেল, থাকবোই না তোমার বাড়িতে নাকি, কিন্তু পরবর্তী আবার ফিরে, মানে বেশ এখানে দেখানো হয় বেশ দ্বন্দ্ব সংঘাত এখানে কিন্তু খুব হচ্ছে। হ্যাঁ, এবং যারা টেক্সটটা পড়েছো তারা নিশ্চয়ই এর যে ইন্টেন্সিটিটা সেটা বুঝতে পেরেছো, তাই না? রাইটার যেভাবে বর্ণনা করেছেন, কি বোঝার টোঝা কিছু গেছে বলো?
এখানে থেকে তো সামারি থেকে তো আর বোঝা যাবে না খুব একটা। আমরা জি জাস্ট স্যার। হয়তো কাহিনীটা একটু আগায় নিব, বা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টার আলোচনাগুলো হয়তো আমাদের ইয়া হবে, ভালো হবে। আচ্ছা, থার্ড হচ্ছে দ্য কাস্টিং অফ আ মোরেল, দ্য কাস্টিং অফ মোরেল, দ্য টেকিং অন অফ উইলিয়াম। মানে আস্তে আস্তে মিসেস মোরেল স্বামীর দিক থেকে তার মনোযোগ সরিয়ে নিচ্ছে তার সন্তানদের দিকে। মানে স্বামীর থেকে যে অ্যাটেনশন, ভালোবাসা, তারপর হচ্ছে আদর যত্ন, তাই না, বা যে ধরনের অ্যাটেনশন পাওয়ার কথা সেগুলো আর পাচ্ছে না। এখন কী করবো, সে তার সন্তানদের নিয়েই বড় হচ্ছে, সন্তানদের নিয়ে থাকতে হবে। এদিকে তার অ্যাটেনশন স্বামীর থেকে সন্তানদের দিকে ঘুরে যাচ্ছে, এই জায়গাটা দেখানো হবে। দেখো, মোরেল বিগিনস টু ফল ইল despite all of his request for medicine. His illness is attributed to the time he fell asleep on the ground when he went with Jerry to Nottingham. He falls seriously ill and his wife has to nurse him. She gets some help from the neighbors but not every day. মানে কিছু হেল্প পায় কিন্তু সবাই তার এসে প্রতিদিন হেল্প করবে না। Eventually Morel grows better but he has been spoiled during his illness and at first wants more attention from his wife. মানে তার ওয়াইফের কাছ থেকে সে অ্যাটেনশন চাচ্ছে। However, she has begun to cast him off and to turn completely to her children to find a sense of meaning in her life. During the period of peace following Morel's illness, another baby is conceived. And this child, Arthur, is born and Paul is 17 months old. মানে পলের যখন 17 মাস বয়স তখন আর্থারের জন্ম। Arthur is very fond of his father and this makes Mrs. Morel happy. তাহলে তার হলো কয় সন্তান, মানে কয় ছেলে হলো টোটাল? তিনটা ছেলে হ্যাঁ স্যার, তিনটা ছেলে আর একটা মেয়ে। হ্যাঁ, তিনটা ছেলে। তার মধ্যে প্রথম দুটা ছেলেই বাবাকে খুব একটা পছন্দ করে না, নাকি? কারণ তাদের মাকে জি। মারধর করে, এই করে, এইগুলো পছন্দ না ওদের। তার বলছে meanwhile time is passing, William is growing bigger and Paul begins to have fits of depression in which he cries for no reason. ওই যে আমাদের ডিএস লরেন্স যেমন অসুস্থ ছিল ছোটবেলা থেকেই, এই পলও কিন্তু একটু অসুস্থ, ঠিক আছে? তো সে আনকনশিয়াস হয়ে যায় হঠাৎ হঠাৎ করে। One day one of the other women of the neighborhood, Mrs. Anthony, confronts Mrs. Morel because William has ripped her son Alfred's collar, ছিঁড়ে দিয়েছে। Mrs. Morel asks William about it. He gives her his side of the story and she reprimands him. একটু বকাঝকা করা। However, Mrs. Anthony also tells Morel about the incident and he comes home very angrily with William. This provokes yet another battle between Mr. and Mrs. Morel. সে এসে আবার ওই মোরেলকে বলেছে, এই নিয়ে তো মিস্টার আর মিসেস মোরেলের মধ্যে একটা গন্ডগোল। অ্যাজ ইট ইজ অনলি হার ইন্টারভেনশন দ্যাট প্রিভেন্টস হিম ফ্রম বিটিং উইলিয়াম। মানে বাবা মারবেই উইলিয়ামকে, শুধু মা তাকে বাঁচাই দিল আর কি। মিসেস মোরেল জয়েন্স দ্য উইমেন্স গিল্ড, আ ক্লাব অফ উইমেন অ্যাটাচ টু দ্য কোঅপারেটিভ হোলসেল সোসাইটি। দেখো এই যে উইমেন ক্লাব, হ্যাঁ, মানে কি এগুলো নির্দেশ করছে কি ফেমিনিজম, মানে উইমেনরা একত্রিত হচ্ছে, তাদের অধিকার আদায়ের কথাগুলো তারা শেয়ার করছে। When William is 13, she gets him a job at the co-op office. This provokes another argument with her husband, who would have preferred his son to become a miner like him. বাবা চাচ্ছে তার ছেলে মাইনার হোক, কিন্তু মা চাচ্ছে না। However, William does well in his job as he does well in everything. He wins the running race and brings his mother home the prize, an inkstand shaped like an anvil. Inkstand shape. However, William clashes with his mother when he begins to dance. দেখো, Mrs. Morel turns away girls who come to call much to William's dismay. মানে উইলিয়ামকে মেয়েরা খুব পছন্দ করা শুরু করলো, আর যখনই মেয়েরা আসতো তখন তাদেরকে তার মা তাড়িয়ে দিত। এই নিয়ে পল মোটামুটি তার মায়ের সাথে একটু দূরত্ব তৈরি করতেছে আর কি। At 19, William gets a job in Nottingham and also begins to study very hard. Then he is offered a job in London at £120 a year and is ecstatic, failing to see his mother dismay at his departure. William and his mother have one final shared moment as they burn his love letter
অ্যান্ড দেন গোজ টু লন্ডন টু স্টার্ট নিউ লাইফ। হ্যাঁ, লাভ লেটার অনেক পেয়েছে যেগুলো পুড়িয়ে সে এখন লন্ডনে যাচ্ছে নতুন জীবন শুরু করার জন্য। তো উইলিয়াম তো মানে একটা মেয়ের বিয়ে করবে নাকি এখানে লন্ডনে? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখানো হলো যে মোটামুটি এই দ্য ইয়ং লাইফ অফ পলের লাইফটা কেমন হবে। দিস চ্যাপ্টার বিগিনস বাই ডিসক্রাইবিং দ্য ওয়ে দ্যাট পল ইন দ্য অ্যাবসেন্স অফ উইলিয়াম বন্ডেড মোস্ট ক্লোজলি উইথ হিজ সিস্টার অ্যানি। She was a tomboy who played games with the other neighborhood children, and Paul would quietly tag along behind her. মানে তার পিছন পিছন ঘুরতো। One day, while Annie's favorite doll is lying covered up on the sofa, Paul jumps off the sofa arm and lands on the doll. Annie is very upset. মানে ডলটা ভেঙে যায় হয়তো, but her brother is perhaps more upset at her grief. A few days later, Paul suggests that they make a sacrifice of the doll and they burn and smash it remains. মানে ভেঙে যায়, তারা স্যাক্রিফাইস করে পুড়িয়ে দেয়। মানে এখানে দেখা যায় আস্তে আস্তে পল বড় হচ্ছে এবং সামাজিকরণ শুরু হয়েছে। এখন তার অবস্থানটা অন্যান্য সন্তানদের থেকে কেমন হবে। ওয়ান ইভিনিং হোয়েন পল কামস হোম হি ফাইন্ডস হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার ইন দ্য মিডস্ট অফ অ্যান আর্গুমেন্ট হুইচ অনলি ফেলস টু কাম টু ব্লোজ বিকজ অফ মিসেস মোরেলস ইন্টারভেনশন। মানে এমন গন্ডগোল করছে বাবা এবং তার বড় ভাই যে শুধুমাত্র মা না আসলে হয়তো ঘুষাঘুষি শুরু হয়ে যেত। দ্য ফ্যামিলি মুভস আউট অফ দ্য বটমস ইন্টু আ হাউস উইথ অ্যান অ্যাশ ট্রি হুইচ মেক্স নয়েজ হোয়েন দ্য উইন্ড ব্লোজ থ্রু ইট। মোরেল লাইকস ইট বাট দ্য চিলড্রেন হেট ইট। Morel still comes home late and drunk most nights. Paul begins to worry because his mother is worrying about his father. One night he goes out to play, then at night anxiously runs into the kitchen to check on his mother. When he finds that his father has not come, he goes to visit Mrs. Ignar, who lives 2 doors down and has no children of her own. He talks to her for a while and then goes home. When Morel finally does come home, he is usually rude and irritable. একইভাবে during this time period he becomes more and more shut out from the family affairs. মানে সন্তানরা তাকে পছন্দ করছে না। As the children begin to tell their mother everything and their father nothing. হ্যাঁ, মানে বাবার সাথে যেন ওদের কোনো কথাবার্তাই হয় না, সবসময় মায়ের সাথে তাদের ইন্টারাকশন হয়। This is illustrated by the example of Paul's prize, which his mother convinces him to tell his father about. যে তুমি তোর বাবাকে দেখাইবো। During their conversation it becomes apparent that Morel is an outsider in his own family. তাই তো, মানে আউটসাইডার হয়ে গেছে। দ্য নেক্সট পার্ট অফ দ্য ন্যারেশন হাউএভার describe the times of happiness between Morel and his children. When he is happily engrossed in his work, he gets along well with his children. মানে সে যখন ভালো থাকে নেশা না করে তখন সন্ধ্যের সাথে ভালো আচরণই করে। He tells stories like the ones about Taffy the horse. On this night, when Morel has some job to do, he gets to bed early and the children feel secure when he is in bed. One day Paul comes home at dinner time feeling ill and does not go back to school. It turns out that he has bronchitis. His father visits him while he is ill, but he asks for his mother and sleeping with his mother comfort him. দেখো মানে মায়ের সাথে সম্পর্কটা ওদের ভালো হচ্ছে। দ্য এপিসোড ইজ দ্যাট পল ইজ গোয়িং টু কালেক্ট দ্য মানি ফর হিজ ফাদার্স পে অন ফ্রাইডেজ। হোয়েন হিজ নেম ইজ কল্ড হি ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য রুম বিহাইন্ড অল দ্য মেন অ্যান্ড অলমোস্ট মিসেস হিজ টার্ন। হি ইজ সেভড বাই মিস্টার উইন্টার বটম, নাম তো একের, দ্য ক্লার্ক হু পজেস অ্যান্ড আস্কস দ্য ম্যান টু স্টপ অ্যাসাইড সো দ্যাট পল ক্যান গো থ্রু। মানে হেল্প করছে পলকে। পল ইজ এম্বারেসড অ্যান্ড ফ্লাস্টার্ড বাই দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড হি ইজ রিলিভড when it is over and he is outside. মানে পলের সাইকোলজিটাকে দেখানো হচ্ছে এই জায়গায় যে পল আস্তে আস্তে মানে ও একটু লাজুক টাইপের ছেলে, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে দেখানো হচ্ছে যে একজনের জায়গায় আরেকজন যখন কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, তাহলে পল গোয়িং টু কালেক্ট দ্য মানি ফর হিজ ফাদার্স পে, যে মাইনে যখন কাজ করতো টাকা তো নিতে যেতে হতো ডেইলি মজুরি। তো সেই হিসাবে পল এখানে গেছে নিয়ে আসতে। সেই সময় সে কেমন বোধ করছে, কী অবস্থা। He then goes to the new inn to meet his father and has to wait a long time before he comes. When he gets home, Paul tells his mother he does not want to go to collect the money anymore. মানে সে খুব লজ্জা পেয়েছে। His mother soothes him in her own way. One Friday night, Paul stays home and bakes while his mother goes to the market. সে নিজেই বেক করেছে, রুটি বানিয়েছে। He likes to draw or read while the baking is being done. His mother gets home, shows her purchase to Paul and they discuss the bargaining
she has gotten. মানে পল এবং মায়ের মধ্যে যে একটা ভালো আলোচনা সম্পর্ক সেটা দেখানো হচ্ছে যে বাবা থেকে দূরত্ব। দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি লাইফ ইন স্কারগিল স্ট্রিট হাউস ইজ রাদার হ্যাপি। দ্য চিলড্রেন লাভ প্লেয়িং আউটসাইড অন উইন্টার ইভিনিংস উইথ দ্য আদার নেইবারহুড চিলড্রেন। দ্য ফাইনাল পার্ট অফ দ্য চ্যাপ্টার কনসার্ন দ্য প্রিপারেশন মেড ফর উইলিয়ামস ভিজিট অ্যাট ক্রিসমাস। এইখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আসবে। দ্য থ্রি আদার চিলড্রেন গো টু দ্য স্টেশন টু মিট হিম অ্যান্ড গেট ভেরি ডিসকারেজড when the train is more than 2 hours late. At last, however, the train arrives with William. At home, the parents are also anxious and begin to quarrel slightly, but finally the children arrive. William has brought a present for everyone. সবার জন্য প্রেজেন্ট নিয়ে আসছে। Everyone feels happy. After he returns to London, William is offered a trip to Mediterranean over the midsummer holiday. However, he declines in favor of the returning home, much to the delight of his mother. মানে কতটুকু এখনও মা বাপকে ভালোবাসছে, সংসারকে ভালোবাসছে, পরিবারকে ভালোবাসছে, তাই একটা এরকম একটা ট্রিপ পাওয়ার সত্ত্বেও সে বাড়িতে ফিরে এসেছে। এই জায়গাটা যখন চেঞ্জ হবে তখন আমরা কেমন পাবো সেটা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম, 4 পর্যন্ত। তোমরা যদি পারো একটু পড়ে নিবা বাকি অংশটুকুও, ঠিক আছে? বা রিভিশন দিবা। আগামী দিন আমরা আলোচনা করব পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে। আর যদি পারো একটু ডিটেলস সামারিগুলো একটু পড়ার চেষ্টা করবা তোমরা, ঠিক আছে? সব আছো তো, না ঘুমিয়ে টুমিয়ে গেছো? জি স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, একটু পড়ো। মানে কি বলবো, মানে আমি যে সামারি পড়াচ্ছি এখানে হয়তো গল্প কাহিনী বা প্লটটা একটুই আসবে, কিন্তু ডিটেল সামারিটা অন্তত পড়বা যদি টেক্সটটা নাও পড়তে পারো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো আজকে তাহলে এখানে রাখতে হচ্ছে। আমরা আগামী দিন 5 চ্যাপ্টার থেকে শুরু করবো। আর যেগুলো পড়লাম তোমরা একটু আবার একটু অ্যানালাইসিস সহ একটু পড়ে নিও, তাহলে আরও ভালো হবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।